খেতে বসে স্বামী মুখ বাঁকিয়ে বলল, শরীরের দিকে কখনো তাকিয়েছো? দিন দিন কেমন মোটা হচ্ছ। আমি হেসে বললাম, মানুষ চেয়েও মোটা হতে পারে না, সেদিক থেকে তো আমি সুখী। সে হাসতে হাসতে বলল, এখন থেকে সকালে আর রাতে রুটি খাবে, দুপুরে অল্প ভাত, না হলে কিন্তু একদিন দরজায় আটকে যাবে। সায়নের কথাগুলো হয়তো মজার ছলে বলা ছিল, কিন্তু আমার বুকের ভেতরটা হঠাৎ করে ভারী হয়ে গেল। কষ্টটা মুখে প্রকাশ করলাম না, বরং তার সঙ্গে আমিও হেসে কথা বললাম। শুধু সায়ন নয়, আশপাশের মানুষও যেন আমার শরীর নিয়ে মন্তব্য করার সুযোগ খুঁজে। পাশের বাসার ভাবি চাচিরা প্রায়ই বলে, বুড়িটা কি বানিয়েছো, এক মন তো হবেই। তারাও হাসে, আমিও জোর করে হাসি, কিন্তু সেই হাসির আড়ালে কতটা কষ্ট লুকিয়ে থাকে সেটা কেউ বুঝে না। অনেক চেষ্টা করেছি আগের মতো স্লিম হতে, ডায়েট করেছি, হাঁটাহাঁটি করেছি, ইউটিউব দেখে ব্যায়ামও করেছি, কিন্তু কিছুতেই আগের শরীরটা আর ফিরে পাইনি। প্রথম সন্তান হওয়ার পর থেকে ওজন বাড়তে শুরু করে, 3 বছর পর দ্বিতীয় সন্তানের জন্মের পর যেন শরীরটা আর আমার নিয়ন্ত্রণেই রইল না। মাঝে মাঝে পুরনো ছবিগুলো দেখি, কি সুন্দর চিকন ছিলাম। সবাই বলতো, রিমি তোমাকে নায়িকাদের মতো লাগে। এখন কেউ আর সেসব বলে না, তবুও নিজেকে বুঝাই, আমার 2টি ফুটফুটে সন্তান আছে, ভালো একটা সংসার আছে। আল্লাহ আমাকে অনেক কিছু দিয়েছেন, শুধু শরীরটা বদলে গেছে, মানুষটা তো বদলায়নি। একদিন ছেলে মেয়েকে নিয়ে গ্রামের বাড়ি গেলাম, সায়ন আমার সঙ্গে যেতে পারলো না, বললো অফিসে নাকি অনেক কাজ। মনের মধ্যে একটু খারাপ লাগলেও কিছু বলিনি, কিন্তু গ্রামের বাড়িতেও শান্তি পেলাম না। এক ফুফাতো বোন বলল, আপা ঢাকার খাবার দাবার মনে হয় খুব ভালো, আপনাকে তো চেনাই যাচ্ছে না। এক খালা হাসতে হাসতে বললেন, আর একটু মোটা হলে কিন্তু হাঁটতেই কষ্ট হবে। সবাই হয়তো মজা করছিল, কিন্তু প্রতিটি কথা আমার মনে সূচের মতো বিচ্ছিল। 4 দিন থেকে আবার দুপুরে ঢাকায় ফিরে এলাম। সায়ন তখন অফিসে, আমার কাছে ফ্ল্যাটের চাবি ছিল। দরজা খুলে ভেতরে ঢুকলাম। বাচ্চারা ক্লান্ত হয়ে ঘুমিয়ে পড়লো, আমি রান্নাঘরে পানি গরম করতে যাচ্ছি। এমন সময় কলিং বেল বাজলো। দরজা খুলে দেখি পাশে ফ্ল্যাটের ভাবি, মুখে অদ্ভুত এক গম্ভীর ভাব। তিনি ভেতরে এসে সোফায় বসে বললেন, রিমি তোমার একটা কথা বলি, রাগ করো না আবার। আমি হেসে বললাম, না ভাবি বলেন, রাগ করবো কেন। তিনি কয়েক সেকেন্ড চুপ করে থেকে বললেন, নিজের শরীরের দিকে একটু যত্ন নিও, স্বামীর সামনে একটু আকর্ষণীয় হয়ে থেকো। আমি অবাক হয়ে তার দিকে তাকিয়ে রইলাম। আসলে কথাটা বলা ঠিক না, তবুও না বললেও আমার মন মানতো না। তোমার স্বামীকে অন্ধ বিশ্বাস করো না। আমার বুকের ভেতরটা ধুপ করে উঠলো। মানে? ভাবি দীর্ঘশ্বাস ফেলে বললেন, গত কয়েকদিন ধরে তোমার স্বামীকে আমি এক মহিলার সঙ্গে কয়েকবার দেখছি, রিক্সায়, আবার একটি রেস্টুরেন্টের সামনে। মহিলা দেখতে খুবই স্মার্ট, দুজনকে দেখে মনে হচ্ছিল অনেক দিনের পরিচয়। আমার হাত থেকে পানির গ্লাসটা প্রায় পড়িয়ে যাচ্ছিল, মাথার ভেতরে যেন ঝড় বয়ে যাচ্ছে। এই কারণেই কি সায়ন আমার সঙ্গে গ্রামে যায়নি, নাকি ভাবি ভুল দেখেছেন? আমি নিজেকে শান্ত করার চেষ্টা করলাম, হয়তো অফিসের কর্মী, হয়তো কোনো জরুরি কাজ। কিন্তু পরের মুহূর্তে মনে পড়লো, গত কয়েক মাস ধরে সায়ন প্রায় রাত করে বাসায় ফিরে। ফোনে কথা বলার সময় আমাকে দেখলে অন্য ঘরে চলে যায়, আগের মতো আর ফোনটা আমার হাতে দেয় না। এসব কি শুধু কাকতালীয়, নাকি আমি এতদিন কিছুই বুঝতে পারিনি? ভাবি চলে যাওয়ার পরও আমি দরজার চৌকাঠে প্রায় স্তব্ধ হয়ে দাঁড়িয়ে রইলাম। মাথার ভেতর এক তীব্র শূন্যতা ঝিঝি পোকার শব্দের মতো বাজতে লাগলো। চোখের সামনে ভেসে উঠেছে সায়নের মিষ্টি হাসি মাখা মুখটা। এই লোকটাই কি তবে আমাকে আড়ালে অন্য কারো কাছে বিক্রি করে দিচ্ছে আমার অজান্তে, নাকি